প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার। দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। তীব্র স্রোতে মাটি সরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। রংপুরের গঙ্গাচড়ায় ঝুঁকিতে রাস্তাঘাট। পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী 11,000 পরিবার। ফরিদপুরে দুই ব্রাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে সামনের অংশ। প্রাণ গেল 3 জনের, আহত 15। ঝিনাইদহে দুটি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 কিশোর নিহত। বগুড়ার মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা। অভিযুক্ত কিশোর আটক। যশোরে বুড়িভদ্রা নদীর পাড় থেকে একজনের লাশ উদ্ধার। এবং তেজস্ক্রিয় পদার্থ সন্দেহে শনাক্ত শিল্পের কাঁচামাল বোঝায় 13টি কন্টেইনার নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। ফেরত পাঠাতে আইনি জটিলতা, অপসারণে কাস্টমসকে চিঠি। বাংলা সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড় শুরু করেছে প্রশাসন। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। চুরিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এদিকে ছোট ছোট নৌকা বোঝাই করে ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর ফেলার কাজ শুরু হয়। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। চুরি যখন চুরি করতেছে তখন কারো কোনো খবর নাই। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি। সেগুলা নিয়ে আসা হচ্ছে, এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। এখানে যে বালু পাথর চুরি হয় সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে প্রতিরোধী কার্যক্রম আছে সেগুলো সক্রিয় হবে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। ডিবি অভিযান চালাচ্ছে, ডিবির সাথে আমাদের টিম ছিল। তার বিরুদ্ধে মামলাটা কি ছিল? তার বিরুদ্ধে গত বছরের মামলা ছিল, পাথরের মামলা ছিল। পাথর ডিস্টার মেশিন দিয়ে পাথর তোলাই। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গুর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। এ সময় বক্তারা পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের বাংলাদেশ সৌন্দর্য হারাবে। আমরা লুটকারীর পক্ষে না, অন্যায়কারীর যে দলই হোক আমরা অন্যায়কারীর পক্ষে অবস্থান নিব, রাজপথে থাকব। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কের বড়শালা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের বড়শালা পয়েন্টে এবং এই আমার পিছনে যে পয়েন্টটি দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকেই কিন্তু ভোলাগঞ্জ যে সড়কটি চলে গেছে মহাসড়ক, সেই সড়কের এই পয়েন্ট দিয়েই পাথর সেই ভোলাগঞ্জের যে বিভিন্ন সীমান্ত থেকে যে পাথরগুলো আসে এলসি করা, সেই পাথরগুলো ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন প্রান্ত চলে যায়। কিন্তু এই পাথরগুলোর মাঝেও কিছু পাথর চলে যায় যেগুলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বেশ কিছুদিন ধরে, বলা যায় 1 বছর ধরে বিভিন্নভাবে অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল। সেই পাথরগুলো উত্তোলন করতে করতে একেবারে যখন নিঃশেষ হয়ে যায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র, তখনই যে প্রশাসন কিংবা যৌথ বাহিনী কিংবা বিভাগীয়
প্রশাসন মিলে গতকালকে বিকেলে একটি বৈঠকে বসেন এবং বৈঠকে বসার পর 5টি সিদ্ধান্ত তারা নেন। 5টি সিদ্ধান্তের মধ্যে অন্যতম সিদ্ধান্তটি হলো যে পাথরগুলো সেখান থেকে লুটপাট হয়েছে বা চুরি হয়েছে সেই পাথরগুলো আবার সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং যারা এই লুটপাটের সঙ্গে জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবে অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং আমরা দেখেছি আজকে সকালেই কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং এইভাবে জেলা প্রশাসক আজকে এলাকা পরিদর্শন করেছেন, সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যারাই এই পাথর লুটপাটের সঙ্গে জড়িত আছেন সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বলা হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র এবং জাফলং ইসিএ যেই কেন্দ্র এলাকাটি রয়েছে অর্থাৎ ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা পরিবেশগত সংকটাপন্ন এলাকা সেই জাফলং 2 জায়গায় যৌথ বাহিনী 24 ঘন্টা সেখানে পাহারা দেবে এবং যাতে করে আর পাথর লুট না হয় আর কোনো সেখানকার পরিবেশ যাতে নষ্ট না হয় সেইখানকার পর্যটকরা এসে যেন আগের অবস্থা ফিরে পান সেই ব্যবস্থা করছেন প্রশাসন। কিন্তু এই যে ঢল নেমেছিল এই মাসের প্রথম দিকে এবং গত মাসে 19 তারিখের দিকে এই ঢলের সাথে কিন্তু প্রচুর পরিমাণে পাথর ভারত থেকে বাংলাদেশে এসেছিল সেই সাদা পাথর এলাকায়। এই পাথর কিন্তু প্রতি বছর আসে না, মাঝে মধ্যে আসে। এই পাথরগুলো আসার পরে এই এলাকার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল। এলাকার পর্যটকরা বেশ আনন্দ উৎসবে তারা এখানে মেতেছিল, কিন্তু হঠাৎ করে গত এক সপ্তাহ বলি বা 10-12 দিন ধরে হঠাৎ উধাও হয়ে যায় সেই পাথরগুলো, লুটপাট করে নিয়ে যায় অবৈধভাবে সেই এলাকার কিছু মানুষ। সেইগুলোই আবার পুনঃস্থাপন করার জন্য সেই এলাকার আগের অবস্থায় ফিরে নেওয়ার জন্য এখন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোটামুটি এ ছিল সাদা পাথর পর্যটন কেন্দ্র যে পাথর শূন্য হয়ে পড়েছিল তার পূর্বাবস্থায় ফিরে নেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার সবশেষ খবর। সিলেটে পাথর উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। তীব্র স্রোতে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। রংপুরের গঙ্গাচড়ায় সেতুর পাশের ব্লক ধসে পড়ায় ঝুঁকিতে লালমনিরহাট রংপুরের যোগাযোগ সড়ক। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী 11,000 পরিবার। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের 4টি নদীর 30টি পয়েন্টেও। সরাসরি সেতুরক্ষা বাঁধে আছড়ে পড়ছে তিস্তা নদীর তীব্র স্রোত। এতে নিচের অংশের মাটি সরে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ 3 গ্রামের প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত দুবারের বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এটা ভাঙলে কিছু বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড এখন দেখবে ভাসি চলে গেছে, সেই সময় আসবে, আসি কটা বস্তা ফেলে দেবে। এদিকে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 11,000 পরিবার। পদ্মা নদীর পানি বাড়ায় বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ির নদী তীরে। বস্তা মুস্তা হালায় কোনো সহযোগিতা করলো না, বালু কাটার কারণে এটার নদীর গভীরতা বেড়ে যায়, গভীরতা বেড়ে গেলে এটার ফ্লো ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীর 30টি পয়েন্টেও। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তারও স্থান নাই, পয়সাও নাই। এখানে নদী ভাঙার জন্য থাকা যাবার লাগছে না, তাই সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না এখানে। এছাড়া প্রবল জোয়ারে মোংলায় জালছেড়া নদীর বাঁধ ভেঙে প্রায় 700 একর চিংড়ির ঘের প্লাবিত হয়েছে। যশোরের শার্শা উপজেলায় ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে সীমান্ত এলাকার বেশিরভাগ গ্রাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বগুড়ায় মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রাসেল আহমেদ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত কিশোর সিয়ামকে আটক করেছে পুলিশ। ছেলেকে হারিয়ে মায়েরা, স্বামীকে হারিয়ে স্ত্রীর আত্মনাদে ভারী চারপাশ।
স্বজনরা জানান বুধবার মধ্যরাতে প্রতিবেশী কৃষক সিয়াম পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নেয় রাসেলকে। এরপর বাড়ির পাশের খোলা মাঠে নিয়ে ছুরি দিয়ে বুক ও পিঠে আঘাত করে সিয়াম। প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়িতে গিয়ে লুটিয়ে পড়েন রাসেল। স্বজনরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলের থেকে 2 লাখ টাকা ধার লিয়েছে, আমার ছেলে ঢাকা লিয়েছে, টাকা দেওয়ার কথা কয়ে লিয়েছে, আমার ছেলে চাকু মারছে। বাবা কি নির্মমভাবে হত্যা করছে রে, কিভাবে নির্মমভাবে। ঘটনার পর বুধবার ভোরে বগুড়া শহরের বনানী এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিয়ামের দেখানো স্থান থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। পুলিশ বলছে অনলাইনে একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন নিহত রাসেল ও গ্রেপ্তার সিয়াম। সিয়ামের কাছ থেকে প্রায় 1 মাস আগে জুয়া খেলার পাওনা 22,000 টাকা দাবি করে তাকে চাপ দেন রাসেল। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে শুধু আমরা তার কথাই জানতে পেরেছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। যদি এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকে আমাদের তদন্তে বের হয়ে আসবে। নিহত রাসেল বগুড়া ডায়াবেটিক হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যশোরে বুড়িভদ্রা নদীর পাড়ে কচুক্ষেত থেকে তারেক সর্দার নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পেট, হাত ও কানে আঘাতের চিহ্ন ছাড়াও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড ধারণা করে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বজনরা বলছেন বুধবার বিকেলে কেশবপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তারেক। ফরিদপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল সামনের অংশ। প্রাণ হারালেন 3 জন, আহত হয়েছেন আরও 15। এদিকে ঝিনাইদহে 2টি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 কিশোর নিহত হয়েছেন। যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতায় প্রতিনিয়তই সড়কে ঝরছে প্রাণ। আজও ফরিদপুর ও ঝিনাইদহে নিহত হন 5 জন। ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কে রয়্যাল এক্সপ্রেস বাসের সঙ্গে দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় 18 যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আতিয়ার, রঞ্জিত ও সুবর্ণা নামে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমরা শুধু একটা বিকট আওয়াজ শুনতে পাই। যখন আওয়াজ শুনতে পাই দৌড় দিয়ে সামনে বের হয়েছি। বের হওয়ার পরে দেখতেছি যে 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ। রয়্যাল এবং ডিডি সুপার 2টা একই রোডের গাড়ি এবং দ্রুতগামী গাড়ি। ওরা অনেক দ্রুত গাড়ি এবং কন্ট্রোল করতে পারে না। বৃষ্টি হচ্ছিল তখন গাড়ি কন্ট্রোল করতে পারে না, সামনাসামনি মুখে লেগে গেছে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় যে 2টি পরিবহন রয়্যাল কোচ এবং দর্শনা ডিলাক্স আমরা জব্দ করি এবং বাস চালক যারা আছে তাদের তথ্য নিয়ে আমরা তাদেরকে দ্রুততম সময় আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এদিকে ঝিনাইদহ সদরের দড়ি গোবিন্দপুর মৌরি বাড়ি এলাকায় 2টি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শিহাব ও আরাফাত নামে 2 কিশোর নিহত হয়। আহত হয়েছে আরও 3 জন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে 3 শ্রমিক নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায় শহরের বিএডিসি ফার্মের মেইন সড়কের পাশে সেচ ভবনে এ দুর্ঘটনা ঘটে। একটি পরিত্যক্ত ভবন ভাঙনের কাজ করছিলেন 9 শ্রমিক। এক পর্যায়ে হঠাৎ পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করে। আহত 2 জনকে হাসপাতালে পাঠানো হয়। বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। পাবনার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল 2 নির্মাণ শ্রমিকের। অসুস্থ হয়ে পড়েছেন আরও 2 জন। সকালে বেড়া পৌর মহল্লার দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্কের শাটার খুলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় ঘটনাস্থলেই সচিব ও মস্কাকিন নামের 2 জনের মৃত্যু হয়। স্থানীয়রা অসুস্থ অবস্থায় আরও 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। তেজস্ক্রিয় পদার্থ সন্দেহে শনাক্ত হওয়া লোহার স্ক্রাপ এবং শিল্পের কাঁচামাল বোঝায় 13টি কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস হাউস। ঝুঁকি বিবেচনায় এসব কন্টেইনার 2 সপ্তাহের মধ্যে অপসারণে কাস্টমস হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বন্দরে স্থাপন করা বিশেষায়িত গেট অতিক্রমের সময়ে এসব কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। সবশেষ 6 আগস্ট ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপ বোঝাই একটি কন্টেনারে 2.16 মাত্রার CS-137 এবং TS-232 তেজস্ক্রিয় শনাক্ত হয়েছে। গত 5 বছরের পরীক্ষায় লোহার স্ক্র্যাপ, সিরামিকের কাঁচামাল এবং জিঙ্ক ওয়েস্ট বোঝাই 13টি কন্টেনারে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন। তেজস্ক্রিয় বস্তুগুলোর মালিকানা কার, আমদানিকারক রপ্তানিকারক ওনাদের নাকি কাস্টমস নাকি বন্দর, এটা কে করবে বা কার মালিকানায় থাকবে, কার তত্ত্বাবধানে থাকবে। বিগত 2014 সালে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপ নিয়ে আসা কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর থেকে প্রতি বছরে 3 থেকে 4টি পদার্থ শনাক্ত হলো। তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় হলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এসব কন্টেনার দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে একাধিকবার চিঠিও দিয়েছে। এগুলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আবশ্যক, যেহেতু এগুলা নিয়ে বিভিন্ন রকম স্বাস্থ্যযোগ্য হতে পারে এবং অন্যান্য ঝুঁকিতে ফেলতে পারে চট্টগ্রাম বন্দরকে। সেই হিসেবে আমরা এগুলাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বলে থাকি। খুব দ্রুতই নিলামে তুলব বলে আশা করছি। তবে যাই ঘটুক না কেন, আমরা অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো ক্লিয়ারেন্স বা পারমিশন ছাড়া কোনো কিছু করব না। অন্তত 3 ধাপে পরীক্ষার পর এসব পদার্থ ঢাকার সাভারে তেজস্ক্রিয় পদার্থ ব্যবস্থাপনা কেন্দ্রে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভারতের পুশ ইন কার্যক্রম। এবার চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে 22 জনকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। সকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 13 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে চানশিকারি এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে। এদিকে মেহেরপুরে পতাকা বৈঠকের মাধ্যমে 9 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। আশুলিয়ায় নির্মাণাধীন 8টি ভবনে অভিযান চালিয়েছে রাজুক। এ সময় ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া সহ 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার খেজুর টেক এলাকায় এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। তিনি জানান, রাজুকের অনুমোদন না নিয়ে ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছিল ভবনগুলো। এর মধ্যে 2টি ভবন মালিককে 50,000 করে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। তীব্র স্রোতে মাটি সরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। রংপুরের গঙ্গাচড়ায় ঝুঁকিতে রাস্তাঘাট। পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 11,000 পরিবার। এবং ফরিদপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে সামনের অংশ। প্রাণ গেল 3 জনের, আহত 15। ঝিনাইদহে 2টি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 কিশোর নিহত। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।